বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন নাজমুল আলম নাজু, সভাপতি রংপুর জেলা যুবদল, সৈয়দ হাসান ইমতিয়াজ, প্রাক্তন কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক কমিটি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, সব মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ হত্যা মামলা থেকে দায় মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা রইল না। সেই সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার বাধা কেটে গেল। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি শাফিয়া সোবাহান সানভীরকে দায়ে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ নেওয়া হয়। এতে ১/১১ সময় দুর্নীতি দমন কমিশন বাদী হয়ে মামলা করে। বিএনপিপন্থী আইনজীবী বোরহান উদ্দিন জানান, আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। এখন কোনো মামলা না থাকার কারণে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই। এরপর যে তথ্যটি তা হচ্ছে, সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে প্রথম দিন নিজেদের মতামত অবস্থান তুলে ধরেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। দলটির চেয়ারম্যান অলি আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ১৬৬টি প্রশ্নমালার যে স্প্রেডশিট পাঠিয়েছে তার মধ্যে ১২০টির বিষয়ে এলডিপি একমত। বাকি ৪২টি প্রস্তাবের সঙ্গে এলডিপি একমত নয়। দুটো প্রস্তাবের সঙ্গে আংশিকভাবে একমত। দুটি প্রস্তাবের বিষয়ে তারা এখনো স্পষ্ট নয়। এরপর যে তথ্যটি তা হচ্ছে, বিভিন্নভাবে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেছেন, সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা বাইরে থেকে হচ্ছে, ভেতর থেকেও হচ্ছে। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত্য নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে আলী রিয়াজ এই কথা বলেন। এই গোলটেবিলের আলোচনায় বক্তাদের কথায় উঠে আসে, দেশের শাসন ব্যবস্থার বিদ্যমান কাঠামো স্বৈরাচারী তৈরিতে ভূমিকা রাখছে, তাই প্রাতিষ্ঠানিক কাঠামোগত সংস্কার জরুরি হয়ে পড়েছে। তবে সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো বিরোধ নেই, এটা একসঙ্গে চলতে পারে। কিছু জরুরি সংস্কার করে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সবশেষ আরেকটি তথ্য তা হচ্ছে, বৃহস্পতিবার বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে যে চলতি মার্চ মাসের প্রথম ১৯ দিনে ২২৫ কোটি ২০ লাখ ইউএস ডলার সমপরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসাব করলে প্রতি ডলার ১২৩ টাকা ধরে এই অঙ্ক ২২,৭০০ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মার্চ মাসের ১৯ দিনে গত বছরের একই সময়ের তুলনায় ৭৮% রেমিটেন্স বেড়েছে। খুবই ভালো সংবাদ বাংলাদেশের জন্য। আমি একটু অনুষ্ঠানের শুরুতেই যেতে চাই নাজমুল আলম নাজু, আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে। তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই, কবে দেশে ফিরবেন, এই জায়গাটির ব্যাপারে আপনার কিছু জানা আছে কিনা, অথবা আপনাদের মধ্যে কোনো আলাপ আলোচনা চলছে কিনা আমি একটু সাথে জুড়ে দেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন ব্রিটেন বিএনপির সভাপতি এম এ মালিক, এবং খালেদা জিয়া ফেরার কিছুদিন পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরতে পারেন, এমনটাই তিনি জানিয়েছেন। আপনি কি বলবেন নাজমুল আলম নাজু? ধন্যবাদ। সঠিক বলেছেন যে আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার সকল মামলাগুলো এইমাত্র প্রত্যাহার, এই মামলাগুলো নিষ্পত্তি হয়েছে এই কেবলমাত্র। তো তার দেশে আসার বিষয়ে আসলে আইনগত আর কোনো বাধা নাই, সঠিক। পাশাপাশি তারেক রহমান সাহেবের পাসপোর্ট থেকে শুরু করে আইনি যে জটিলতাগুলো আছে সেখানে, যিনি যেখানে বসবাস করছেন লন্ডনে, সেই আইনি প্রক্রিয়াগুলো শেষ করে তিনি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরবেন বলে আমাদের কাছে সংবাদ আছে। জি, নাজমুল আলম নাজু, আপনাকে ধন্যবাদ। আমি সৈয়দ হাসান ইমতিয়াজ আপনার কাছে আসি একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে। সেটি হচ্ছে যে আমরা ফেসবুকে দেখেছি কয়েকদিন আগে, সেটি হচ্ছে যে বেশ কিছু স্ক্রিনশট আমরা বিভিন্ন পেজে বিভিন্ন ব্যক্তির ফেসবুকে তারা পোস্ট করেছেন, এটি নিয়ে নানান লেখালেখি আলোচনা সমালোচনা হয়েছে। সেটি হচ্ছে যে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নাকি 200 অথবা কিছু পরিবারকে আহ, কিছু অর্থ দিবে এবং সেই অর্থ বিতরণের জন্য, তথ্য সংগ্রহের জন্য নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা জাতীয় নাগরিক পার্টি অথবা নাগরিক কমিটির যারা বর্তমান এবং সাবেক যারা ছিলেন তারা নাকি বলে এই তথ্য সংগ্রহ করছেন, এবং এটি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে সামাজিক মাধ্যমে, যেটা আমরা দেখতে পেরেছি। আসলে বিষয়টা কি একটু বলবেন, এই এই অভিযোগের বিষয়টি, সৈয়দ হাসান ইমতিয়াজ? জি, ধন্যবাদ। যেহেতু সিটি কর্পোরেশনের এরকম একটা তথ্য সবার কাছেই গিয়েছে, এবং আমরা সিটি সিটি কর্পোরেশনের মাধ্যমে নয়, আমাদের পার্টির যারা আছে বা কমিটি যারা ছিল তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এভাবে যে এরকম সিটি কর্পোরেশন প্ল্যান করছে। তো এক অর্থে আমাদের একটা কাইন্ড অফ পলিটিক্যাল এক্সারসাইজ হয়ে যায় যে আমরা যাতে আমাদের ওয়ার্ড ভিত্তিক যে মানুষ যারা থাকে তাদেরকে যেন চিনি, এবং যদি এরকম পরবর্তীতে কোনো ধরনের লিস্ট হয়, সিটি কর্পোরেশন ঠিক মতো লিস্টিং করেছে কিনা সেটা যেন চেক চেক যদি আমরা দিতে পারি, সেজন্য প্রত্যেক ওয়ার্ডে যে সকল আলট্রাপুর মানুষজন আছে তাদেরকে যেন আমরা চিনতে পারি, সেজন্য আমাদের এক্সারসাইজ দেওয়া হয়। সেজন্য আমরা এই এক্সারসাইজ কে দেয় সৈয়দ হাসান না, ইমতিয়াজ? আমি বোঝাতে পারিনি। আমি যেটা বলেছি যে এক্সারসাইজটা আমাদের জন্য, সিটি কর্পোরেশন আমাদেরকে সরাসরি কিছুই বলেনি, এটা আমাদেরকে বলা হয়েছিল। আমরা নিজেরাও আমাদের ওয়ার্ডের মানুষজনকে আসলে চিনি না। এটার একটা পলিটিক্যাল দিক আছে, এটা একটা সামাজিক দিকও আছে। আমরা শহরে যেভাবে ফ্ল্যাট বাড়িতে থাকি, আমরা আমাদের প্রতিবেশীদেরকেও চিনি না। না, কিন্তু যদি এটি সিটি কর্পোরেশন, আমি জানি না এটি আদৌ কতটা সত্য, সিটি কর্পোরেশন যদি দেওয়ার চিন্তা ভাবনা করে থাকে, সেই জায়গায় আসলে আপনারা এটি মানে কি হিসাবে এক্সারসাইজ হিসেবে নিলেন, অথবা যারা করলো যদি সঠিক হয়ে থাকে এই কথাটি আপনি যেমনটা বলছেন, তাহলে তারা আসলে এইটার সাথে কেন ইনভলভ হলেন, এই ব্যাপারটা আমি বোঝার চেষ্টা করছি। ইনভলভটা হলো এই কারণে, কারণ আমাদের কমিটি বা পার্টিতে যারা আছেন তারা তরুণ, তারা আসলে পলিটিক্যালি মানুষজনকে জানতে চান, বুঝতে চান, এবং মানুষজনকে জানতে চাওয়া, বুঝতে চাওয়া, তারা একটা এক্সকিউজ খোঁজেন বা একটা কারণ খোঁজেন, যে কারণটা তাকে পলিটিক্যালি মোটিভেটেড করবে, যে কারণটা তাকে নিজে থেকে বলবে যে হ্যাঁ, এই কারণে আমি কি মানুষের কাছে যেতে পারি। না, কিন্তু এটা তো আপনাদের, আমি যদি বলি যে নাগরিক পার্টি অথবা আপনাদের যে আগের নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারাই হোক আপনারা যারা আছেন, এটি তো আপনাদের ব্যক্তিগত কোনো উদ্যোগ না, না, এটা রাজনৈতিক আমাদের দলের ব্যক্তিগত অথবা কোনো সংগঠন। উদ্যোগ না, এটির এটা আমার সাথে, ব্যক্তিগত। জি, এটির এবং সাথে আমি মনে কেন করি যে সিটি কর্পোরেশনের নাম কেন আসলো, আমি এই বিষয়টি আমি সিটি আপনার কাছে। কর্পোরেশন নাম কেন আসলো এটা সিটি কর্পোরেশনকে বলতে হবে। আমরা তো এরকম বিভিন্ন উড়ো খবর পাই বা আমাদেরকে এরকম বলে যে এরকম তো করছে, এখন আমরা কি করতে পারি। তখন আমাদের মাথায় প্রথম আসে যে সিটি কর্পোরেশন যে লিস্ট করুক না কেন, আমরা দেখে এসেছি বিভিন্ন জায়গায় টিসিবি কার্ড হোক বা ভিজিএফ কার্ড হোক, সেখানে কারা কারা আসলে কার্ড পেয়ে থাকে। এমনকি আমি যখন সাতক্ষীরায় কাজ করতাম, আমি এমনও দেখেছি যে যার দুটো বাড়ি আছে সেও কিন্তু ভিজিএফ এর কার্ড অধিকারী। তো আমাদের এলাকায় যাতে আমরা এরকম যাতে না হয়, আমরা যাতে মানুষের হয়ে কথা বলতে পারি, সেই জন্য মানুষজনকে চেনা আমার জন্য খুব দরকার। সেই জন্য সিটি কর্পোরেশন টাকা দিক বা না দিক, এই প্রত্যেক ওয়ার্ডে আল্ট্রাপুর কারা আছে, পুর কারা আছে, এই ইকোনমিক যে ব্যালেন্স গুলো, এগুলো আমাদের বোঝাটা খুব জরুরি। এবং সৈয়দ সেটাই হাসান ইমতিয়াজ, আমি আপনাকে একটু বলি, আবার প্রশ্নটা করি। যে বিষয়টি হচ্ছে, যে বিষয়টি নিয়ে আসলে সামাজিক মাধ্যমে খুব বেশি আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সো অ্যান্ড সো কিছু পরিবারকে ঈদ উপলক্ষে আর্থিক সহায়তা দিবে অথবা যাই দিবে, কিছু অর্থ দিবে, সেটি নাকি বলে আপনার সেই অর্থ দেয়ার জন্য যে তথ্য সংগ্রহের কাজ কাদেরকে দিবেন সেই তথ্যটি নাকি বলে যদি বলি জাতীয় নাগরিক কমিটি অথবা পার্টির কেউ অথবা বৈষম্য বিরোধীর কেউ, তারা নাকি বলে এই তথ্য সংগ্রহের সাথে জড়িত। প্রথম আমার যে প্রশ্নটি হচ্ছে, এখানে সিটি কর্পোরেশন তো একটা প্রশাসনিক জায়গা, তাই না? এটি তো সরকারের একটি অংশ, সরকারের কাজ করছে, এর সাথে একটি রাজনৈতিক দলের অথবা রাজনৈতিক সংগঠন কেন তার তথ্য সংগ্রহ করতে যাবে? এক, সিটি কর্পোরেশনে কোনো কাজ আমরা করিনি, সিটি কর্পোরেশনের সঙ্গে আমাদের সরাসরি কোনো কথাও হয়নি। এমনকি সিটি কর্পোরেশনে কেউ এসে যদি আমাদের আমাদের বলেও থাকে, আমরা সাধারণত সেটা অগ্রাহ্য করি, কারণ সিটি কর্পোরেশনকে আমরা মনে করি যে এটা স্বাধীনভাবে চলতে হবে। এখন যেহেতু কোনো স্থানীয় ইলেকশন হয় নাই, এবং আমরা চাই স্থানীয় নির্বাচনটা খুব তাড়াতাড়ি হোক, যাতে করে এই ধরনের কাজে আমাদেরকে ইনভলভ না হতে হয়। সেকেন্ড, আমরা কেন ইনভলভ হলাম? আমরা দেখেছি এখানে একটা পলিটিক্যাল গ্যাপ আছে, একটা পলিটিক্যাল এমটি স্পেস আছে, এবং সেই সাথে আমাদের একটা সুযোগ ছিল যাতে করে আমরা কোনো ধরনের ইনসেনটিভ ছাড়াই আমরা যাতে এরকম একটা এক্সারসাইজ করি,
সেটার মাধ্যমে জনগণ টাকা পাক বা না পাক সিটি কর্পোরেশনের ব্যাপার। সিটি কর্পোরেশনকে যে কেউ লিস্ট দিতে পারে, সিটি কর্পোরেশনের কাজ এটাকে ভেরিফাই করে সিটি কর্পোরেশন যদি টাকা দেয় এটা তাদের ব্যাপার, এখানে আমাদের কিছু নাই। কিন্তু এর মাধ্যমে যে একটা পলিটিক্যাল এক্সারসাইজ হলো, এটা শুধু নাগরিক পার্টি না, এটা বিএনপি করা উচিত, জামাতের করা উচিত, সবার করা উচিত। না এবং না সৈয়দ হাসান ইমতিয়াজ, এটা আপনি যদি যদি নাগরিক পার্টি তারা কোনো অর্থ মানুষকে দিতে চায়, অথবা নাগরিক কমিটি আগে যারা ছিল, অথবা বৈষম্য বিরোধী, এটি যদি কোনো সংগঠন অথবা রাজনৈতিক দলের ব্যক্তিগত বিষয় হয় যে আমরা অর্থ দিব রাজনৈতিক দলের অথবা ব্যক্তির পক্ষ থেকে, তখন তারা তাদের প্রয়োজনে তথ্য সংগ্রহ করা সেটি একটি বিষয়। কিন্তু আমি এই যদি জায়গায় আপনার সঙ্গে যদি দ্বিমত করছি। সিটি কর্পোরেশনের কাজ হয়ে থাকে সেইখানে স্ব-উদ্যোগে, অথবা আপনাদের কারাই বললো, অথবা আপনারা কিভাবে তথ্যটি আসলে পেলেন, এগুলো প্রশ্ন কিন্তু থেকেই যায়। এটি তো প্রশ্ন এই কাজটি তো আসলে জি, এটি তো বিএনপি কে বলা হয়নি, এটি তো জামাতকে বলা হয়নি, অথবা অন্যান্য রাজনৈতিক দল অথবা এটা সংগঠন, এটা অরাজনৈতিক সংগঠন। আমাদেরকেও যে বলা হয়েছে এরকম কোন রেকর্ডও নেই। আমরা আচ্ছা, যেটা হয়েছে আমাদের এরকম একটা খবর এসেছে এরকম হতে পারে। তো হতে পারে সেহেতু আমাদের থেকে আগে থেকে এরকম একটা প্রস্তুতি রাখা উচিত। আমরা যেহেতু এখনো জনগণের কাছে আমরা ঠিক মতো পৌঁছাচ্ছি না, পৌঁছাতে পারছি না, এবং আমাদের যারা যারা তারাও চাচ্ছে যে কোনো একটা অ্যাক্টিভ চ্যানেলে তারা যেন কাজ করতে পারে, সেজন্য তাদের কাইন্ড অফ এটা একটা টাস্ক ছিল, এক্সারসাইজ ছিল। জি, এখন তাহলে আপনারা এই এক্সারসাইজ তথ্য সংগ্রহ করেছেন? আমরা কিছু জায়গায় করতে পেরেছি, কিছু জায়গায় পারিনি, কিছু জায়গায় হয়ই নাই। ধরেন আমি যে এলাকায় থাকি সে এলাকার পাশে দক্ষিণ খান উত্তর খান আছে। এখানে অনেক মোট মানে ভলাটাইল লোকজন আছেন, যাদেরকে আমরা বলি যারা ইন্টারনাল মাইগ্রেশনের শিকার। তাদের একটা হাব আমাদের জানতে হয়, কারণ তারাই আসলে এই টিসিবির যে কার্ড গুলো হয় সে ওখানে তারা আসেন, এবং আমরা প্রতিদিনই দেখি একটা ট্রাক নিয়ে তাদের মারামারিটা। এটা আমাদের আসলে ভালো লাগে না। জি, আমরা আমি যদি তাদেরকে অর্গানাইজলি তাদেরকে তাদেরকে চিনতে পারি, এটা আসলে আমাদের জন্য ভালো। জি, সৈয়দ নট হাসান ফ্রম আ ইমতিয়াজ, পলিটিক্যাল আমি পার্সপেক্টিভ। আসবো আবার আপনার কাছে। আমি একটু নাজমুল আলম রাজু আপনার কাছে যেতে চাই, আপনি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছিলেন। জি, নাজমুল আলম রাজু। বিষয়টা আসলেই সঠিক। যদি যদি এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশনের যেহেতু এই মুহূর্তে সকল জায়গায় প্রশাসক নিয়োগ আছে, তাদের যদি এই ধরনের কোনো কার্যক্রম থাকে, অবশ্যই সেটা তাদের প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তা কর্মচারী আছে তাদের মাধ্যমেই করবেন, এটাই স্বাভাবিক। তবে আমার মনে হয় ওনারা যেটা বলতে যাচ্ছেন যে আমরা জনগণের কাছে যেতে চাই, আসলে সেটা না, এরকম ভাবেও বলতে পারতেন হয়তোবা যে আমরা হয়তোবা যদি কেউ বাদ যায় সেটা যেন বাদ না পড়ে, যাদের পাওয়ার, সেটার জন্য আমরা একটু তদারকি করছি, এতটুকু বলতে পারেন। এতটুকু আমার দায়িত্ব থাকতে পারে একটা এলাকায়, যে আমার এলাকায় যেন যে মানুষটা প্রয়োজন সেই মানুষটা যেন বাদ না যায়, সেটার জন্য আমি দেখভাল করতে পারি। কিন্তু কারো তালিকা তৈরি করে আমি কোনো প্রতিষ্ঠানকে দেওয়ার মনে হয় সুযোগ আছে বলে মনে করি না। জি, আপনাকে ধন্যবাদ। আমি সৈয়দ হাসান ইমতিয়াজের কাছে আবার একটু যাই। নাজমুল আলম রাজু, আমি আপনার কাছে আসবো আরেকটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে যে ব্রিটেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন ফায়াজের পোস্ট শেয়ার করে লিখেছেন, তিনি একটি পোস্ট শেয়ার করে লিখেছেন যে ঢাকা মহানগরে 129টি ওয়ার্ডেই বিশেষ একটি চক্রের যোগসাজশে প্রশাসক কমিশনার নিয়োগের পায়তারা চলছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এভাবে নিজ পছন্দের লোক ওয়ার্ডে ওয়ার্ডে বসালে দেশের নতুন এক অস্থিরতার ক্ষেত্র তৈরি হবে। এবং এই অভিযোগের পরবর্তীতে যেটি হচ্ছে যে ঢাকার 2 সিটি কর্পোরেশন সব ওয়ার্ডে বিশেষ এক চক্রের প্রশাসক হয়ে ওঠা নিয়ে বিতর্ক সামনে আসে, এবং এরপর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে পোস্ট দেন যে সেখানে তিনি লেখেন, প্রশাসক নিয়োগ হবার আগে আমাকেও একটু দয়া করে জানাবেন, যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে আছি এতটুকু জানার অধিকার আমারও আছে। এই চক্র কারা অথবা কিভাবে, এটি নিয়েও কিন্তু গত 2-1 দিন আগেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে। সৈয়দ হাসান ইমতিয়াজ, এই ব্যাপারে আপনি কি কিছু জানেন? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে আমিও একমত। আমিও জানতে চাই, কারণ আমার ওয়ার্ডে যদি এরকম কিছু হয়ে থাকে আমারও মানে যেহেতু আমি উত্তরার একসময় নাগরিক কমিটির সংগঠকের দায়িত্ব নিয়েছি, এবং 14টা ওয়ার্ড, 7টা থানা, উত্তরখান, দক্ষিণ খান, উত্তরা, পূর্ব, পশ্চিম, তুরাগ এবং খিলক্ষেত, আমি 6 মাস এটা দেখভাল করেছি। আমারও জানার কথা ছিল। আর আর হলেও এমনও হতে পারতো যে আমাদের মধ্যে থেকে কেউ প্রশাসক হইতে পারতো, আমরা গোপন রাখতাম, আমরা প্রশাসক হতাম, কিন্তু এই কাজটা তো আসলে আমরা করিনি। না না, এই প্রশাসক নিয়োগ সেটাই আমি জিজ্ঞেস করছি, যে এই আলোচনাগুলোর সাথে আমি কেন আপনাকে জিজ্ঞেস করছি যে নানা যে অভিযোগগুলো উঠছে না, এর সাথে নতুন রাজনৈতিক দলের কারো কারো, অথবা যদি বলি আপনাদের জাতীয় নাগরিক কমিটির যারা ছিলেন,
অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, শুধু ঢাকায় না, আপনি অবশ্যই হাসান ইমতিয়াজ খেয়াল করে দেখবেন যে ঢাকার বাইরেও বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু নানা রকম অভিযোগ উঠছে। এই বিষয়টিতে আপনি কি বলবেন সার্বিকভাবে যদি আপনি দেখেন হাসান ইমতিয়াজ? সার্বিকভাবে আমি বলবো যে কোন মানে সব ঢালা হয় মিথ্যা, এটা বলা ভুল, একেবারে ভুল। কিছু জায়গায় একেবারে সত্যি, কিছু জায়গায় মিথ্যা, কিছু জায়গায় কিছু হয়েছে কিছু হয়নি, সব মিলিয়ে একটা একটা মিক্সচারের মধ্যে আছে। এবং আমি মনে করছি যে এটা আসলে আহ নাগরিক কমিটি বা পার্টিতে যারা যোগদান করেছে, আমরা 6 মাস আমরা চেষ্টা করেছি এটা ফিল্টারিং করার। কোনো কোনো জায়গায় পেরেছি, কোনো কোনো জায়গায় পারিনি। যেসব জায়গায় আমরা পারিনি সেসব জায়গা থেকে এই অভিযোগগুলো আসছে এবং এটা আরো আসবে। এবং একটা সময় এসে আমরা যখন আমাদের ইন্টারনাল ফিল্টারিং সিস্টেমটা খুবই শক্ত করে ফেলবো, আমরা এটাকে আটকাতেও পারবো। এবং আমরা এটাও আশা করি মানুষজন এই ব্যাপারে আমাদেরকে আরো আক্রমণাত্মক সমালোচনাগুলো করবে, যাতে করে আমরা আমাদের ইন্টারনাল ফিল্টারিং সিস্টেমগুলোকে আরো ডেভেলপ করতে পারি। এবং আমাদের যেটা পলিটিক্যাল ভ্যাকুয়াম ছিল, পলিটিক্স কতটা কালচারের ব্যাপার, আমরা তো আসলে এই কালচারের মধ্যে হুট করে চলে আসছি। একটা পার্টি ছিল, এখন পলিটিক্যাল আচরণ কি জিনিস এবং পলিটিক্সে ঢোকার পরে ক্ষমতার স্বাদ পাওয়া বা অর্থের স্বাদের যে একটা স্কোপ তৈরি হয়, ওই স্কোপটা অনেকে নিতে চায়। তো এটা যে আসলে একটা পলিটিক্যাল কালচারের ব্যাপার, শিখতে হবে, বুঝতে হবে, ভুলটা বুঝতে হবে, এটাকে শোধরাতে হবে। এটার জন্য আমাদেরও মনে হয় সময় দরকার। বাট যে অভিযোগগুলো আসছে সবগুলো মিথ্যা না, কিছু কিছু সত্য। এবং যেগুলো সত্য হয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা অ্যাকশন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাকশন নিতে পেরেছি। কিছু জায়গায় আমরা নিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। হয়তো এটা আমরা একদিন খুব লিমিটেড সময়ে আমরা একে শুধরিয়ে ফেলবো। জি, এবং এটা আসলে কন্টিনিউয়াস প্রসেস। হাসান ইমতিয়াজ, আমি আসবো আপনার কাছে আবারও। নাজমুল আলম নাজু, আমি একটু আপনার কাছে আসি। আমরা যদি দেখি হাসান ইমতিয়াজের সাথে কথা বলছিলাম নতুন রাজনৈতিক দল অথবা নাগরিক কমিটির বিষয় নিয়ে, তাদের বিরুদ্ধে যে অভিযোগ বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আপনি নিশ্চয়ই বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের দেখতে পাচ্ছেন এবং আপনি নিজেও জানেন বিএনপি, যুবদল, ছাত্রদল, বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে নানা রকম অভিযোগ আসছে, দখলবাজি, চাঁদাবাজি। আমরা যেটি দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অনেকেই বিভিন্ন সময় বলছেন এই জিনিসগুলো না করার জন্য, তারা নিষেধ করছেন। এই বিষয়গুলো আসলে আপনাদের এই জেলা উপজেলা পর্যায়ে যারা নেতাকর্মী আছেন তারা কতটুকু শুনছেন, মানছেন, তাদের কানে পৌঁছচ্ছেন? নাজমুল আলম নাজু যদি একটু বলতেন। আমরা অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিতেও দেখছি বিএনপির পক্ষ থেকে। জি, নাজমুল আলম নাজু। ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে সর্বপ্রথম বলবো যে আসলে প্রথম দিন থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির যে আদর্শ সেটিকে সামনে রেখেই যে জিরো টলারেন্স আমাদের ছিল বা আছে বা থাকবে, সেটি হচ্ছে যে মানুষের জবরদখল, চাঁদাবাজি, হ্যাঁ, এগুলোর মধ্যে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের কোনো সৈনিকই অংশগ্রহণ করতে পারে না। সে কারণেই দু একটি যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি তা নয়, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের ক্ষোভ পুঞ্জীভূত হয়তোবা সেটার আক্রোশে দু একটি ঘটনা ঘটেছে, সেটাও তারা ছাড় পায়নি। এমন ঘটনা আছে সেগুলো তারা দল থেকে শুধুমাত্র বহিষ্কার নয়, এমনকি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। দল তাদের বিরুদ্ধে মামলা করেছে, ফৌজদারি মামলা দায়ের করেছে। পাশাপাশি যে কথাটি বলবো সেটি হচ্ছে আজকে বিএনপি কে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে ফাঁসানোর একটা পায়তারা চলছে, একটি চক্র এটিতে উঠে পড়ে লেগেছে, ইনভেস্ট করছে এটিতে। পাশাপাশি আজকে আপনি লক্ষ্য করবেন যে আমরা 17 বছর থেকে যারা আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষা করেছে তারা আজকে কিন্তু এই সকল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ সংগঠন। এই পট পরিবর্তনের পরেই অনেকেই তাদের খোলস পাল্টিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গা লাগিয়ে দিয়েছে। সেই টাইপের কিছু মানুষ এসে এই বিশৃঙ্খলাগুলো করার চেষ্টা করা হচ্ছে। আমরা যদি বলতে চাই যে কেন মিডিয়া ট্রায়াল বললাম, আজকে বলা হচ্ছে, আপনিও যে কথাটি বললেন যে বিভিন্ন পেপার পত্রিকা বা মিডিয়াতে আসতেছে যুব দলের নেতা বা বিএনপির নেতা বা ছাত্র দলের নেতা বা স্বেচ্ছাসেবক দলের নেতা। আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই, যখনই আপনি এটা বলবেন অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে সে কোন ইউনিটের নেতা, জি, নাজমুল আলম নাজু, এই জায়গাটাতেই এটি প্রমাণ করে দিতে হবে। জি, হ্যাঁ, যেহেতু প্রমাণ করতে পারছেন না সেহেতু আমরা বলবো যে এটিকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আপনারা বিএনপি কে একটা ষড়যন্ত্রের মধ্যে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে। ঠিক এই জায়গাটাতে আমি আসবো নাজমুল আলম নাজু আপনার কাছে বিরতির পর।
আমাকে একটি বিরতি নিতে হবে। সৈয়দ হাসান ইমতিয়াজ, আপনিও সাথে থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতির সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি বিরতির পর একটু নাজমুল আলম নাজু আপনার কাছে আসতে চাই। যেমনটি আপনি বলছিলেন বিরতির আগে যে স্পেসিফিক অভিযোগ, আমি একটি স্পেসিফিক অভিযোগ তুলে ধরি। এটি আপনার এলাকাতেই, রংপুরের গঙ্গাচড়ায় আওয়ামী লীগের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে রংপুর জেলা ছাত্র দলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা ও তার সমর্থকদের ভিতরে। পরে বিএনপি ও ছাত্র দলের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এটি বাংলাদেশ একটি গণমাধ্যম আজকের পত্রিকা, সেখানে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। আপনি যদি আরেকটু তথ্য চান সেটিও আমি দিতে পারি, কিন্তু আপনার যদি জানা থাকে এই বিষয়ে, আসলে আপনি যদি বলতে চান যে কি হয়েছে ঘটনাটি। এই বিষয়ে আসলে আমার জানা নাই কোনো। যারা ওই আজকের পত্রিকাটির নাম আমি শুনলাম এই মাত্রই। জি তো আসলে আমাদের লোকাল যে সমস্ত পত্রিকা আছে বা জাতীয় পত্রিকা, এমন পত্রিকা আমাদের নজরে আসেনি এখনো, বা কোনো জি অভিযোগও আমরা পাইনি। জি ঠিক আছে, তাহলে আমি আপনাকে আরো কয়েকটি তথ্য একটু দেই। সেটা হচ্ছে যে রমজান মাস চলছে টাঙ্গাইলে, এটি আজকের ঘটনা, বৃহস্পতিবার টাঙ্গাইলে জামায়াতের ইফতার মাহফিলে ছাত্র দলের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এটি আপনি বেশ কয়েকটি গণমাধ্যমে পাবেন। এর আগে যদি রিসেন্ট ঘটনা বলি, ময়মনসিংহের নান্দাইলে একই স্থানে ইফতার পার্টির আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। চট্টগ্রামের রাউজানি ইফতার মাহফিল আয়োজন নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুটি পক্ষ। এই ধরনের নানান খবর আমরা দেখতে পাচ্ছি। বিএনপি কেন নিজেরা দ্বন্দ্বে জড়াচ্ছে, এই ব্যাপারে কি বলবেন নাজমুল আলম রাজু? আসলে বিষয়টা হচ্ছে যে আজকে একটা জিনিস স্পষ্ট, সেটি হচ্ছে যে আপনি যে এখন প্রসঙ্গটা বলছেন এটি ভিন্ন প্রসঙ্গ। এই প্রসঙ্গে আমার মতামত হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ সংগঠন, এবং তখনই সংঘাতগুলো হচ্ছে আমরা মনে করি গ্রুপিং বা ইয়েতে, যেটা নেতৃত্বের প্রতিযোগিতা আছে। কিন্তু যখনই নেতৃত্বের প্রতিযোগিতা আসছে, তখন যারা আজকে 17 বছর থেকে আন্দোলন, ত্যাগ তিতিক্ষা, জেল জুলুম, হুলিয়া গুম, খুনের নির্যাতনের শিকার হয়েছে, তারা অবশ্যই চাইবে যে নেতৃত্বে যাবার জন্য। পাশাপাশি ওই যে কথাটি বললাম, যে এখন অনেকেই দীর্ঘদিন বিএনপি করেছে, বাট এই প্রথম থেকেই বিএনপি করেছে, বাট এই 17 বছর বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, তারা আজকে ঘুরে এসে হয়তোবা নেতৃত্বের জায়গায় যেতে চায়। সে কারণে যারা এই 17 বছরের আন্দোলন, জেল জুলুম, রক্ত ঝরিয়েছে, জেল খেটেছে, গুম হয়েছে, পরিবার নির্যাতিত হয়েছে, তারা সেগুলো মেনে নিতে পারে না। সে কারণে হয়তোবা সেটি সেখান থেকে গন্ডগোলের সূত্রপাত হয়। সেটিও সাংগঠনিকভাবে বিভিন্ন জায়গায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কমিটিগুলো স্থগিত করা হয়েছে, বা সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আসলে বিএনপি একটি বড় সংগঠন, এক এক করে সবগুলোই নিয়ন্ত্রণে নিয়ে আসার কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছে, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী দলের কার্যক্রম পরিচালনা হচ্ছে, এবং যারাই বিশৃঙ্খলা করুক তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন, এবং আমাদের কেন্দ্রীয় পর্যায়ে সেটি বাস্তবায়ন করার চেষ্টা চলছে। জি, আপনাকে ধন্যবাদ নাজমুল আলম রাজু। আমি আবার আসবো আপনার ইস্যুর কাছে। আমি একটু সৈয়দ হাসান ইমতিয়াজ আপনার কাছে আসি। আমরা যেটি দেখলাম যে জুলাই আগস্টে যে আন্দোলনে ছাত্র নেতৃত্ব থেকে গঠন করা হচ্ছে আরও একটি রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টির পরে আরও একটি রাজনৈতিক দল আসছে, সংগঠন আসছে, যেমনটা আমরা শুনতে পাচ্ছি যে, এবং ওই ছাত্র নেতৃত্বের যে অংশ নতুন এই সংগঠনটি করছেন, তাদের প্রধান নেতারা জামায়াত ইসলামী সমর্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারাই তাতে থাকবেন, এমনটাই শোনা যাচ্ছে। আলী আহসান, জুনায়েদ এবং আরও অন্যরা থাকবেন। আসলে এখানে যে প্রশ্নটি, জাতীয় নাগরিক পার্টি একটি রাজনৈতিক দল হলো, আরও একটি রাজনৈতিক সংগঠন আমরা দেখতে পাচ্ছি যে আসছে, এবং আপনারা একসময় সবাই জাতীয় নাগরিক কমিটির সাথে ছিলেন। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু অংশ এই নাগরিক পার্টির সাথে গিয়েছে, আবার সেইখান থেকে বের হয়ে কিছু শিক্ষার্থী অথবা তরুণ তারা অন্য ছাত্র সংগঠন করেছে। এই যে সব কিছু মিলিয়ে আপনাদের মধ্যে যে মানে বিভাজনের যে একটি বিষয়, এই বিষয়টা কি আসলে আপনি মনে করেন যে দৃশ্যমান, নাকি বিভাজন না, এটি আসলে সবাই যে যার যার মতো করে আসলে নিজের রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে আসছেন? আপনি কিভাবে দেখেন বিষয়টিকে হাসান ইমতিয়াজ? যখন আমরা জাতীয় নাগরিক কমিটি গঠন করছিলাম, তখন আমাদের যে বিভিন্ন রাজনৈতিক পরিমণ্ডলে যে ব্যক্তিরা, আমি নিজে সেন্ট্রাল লেফটের, বা আমি আইডিওলজিক্যালি আমি অ্যানার্কিস্ট হতে পারে, লেফটিস্ট ছিল, রাইট উইং থেকে ছিল। তো আমাদের একটা কমন গ্রাউন্ড ছিল যে আমাদের জুলাইকে রক্ষা করতে হবে এবং বাংলাদেশে একটা পলিটিক্যাল কালচার তৈরি করতে হবে, এবং এমন একটা পলিটিক্যাল কালচার তৈরি করতে হবে যেখান থেকে মাল্টিপল পলিটিক্যাল পার্টির উদ্ভব হতে পারে। এখন এবং আমি এখনো মনে করি বাংলাদেশে একটা সেন্ট্রাল লেফট, ইউনিফাইড সেন্ট্রাল লেফট পলিটিক্যাল পার্টি কিন্তু অভাব আছে।
ফলে এবং আমরা দেখছি যে বিএনপির গত কয়েকদিনের যে অ্যাক্টিভিটিস, বিশেষ করে তারেক রহমানের যে বক্তব্য, বিএনপি লেফটিস্ট আইডিয়া গ্রহণ করছে, বিশেষ করে ওয়েলফেয়ার স্টেটের আইডিয়াগুলো গ্রহণ করছে, এবং এটা খুবই চমৎকার। এবং তারেক রহমান একজন স্টেটসম্যান হওয়ার যাবতীয় অপরচুনিটি কিন্তু খুলে দিচ্ছেন। তো এই যে একটা কালচার, এটা তখনই তৈরি হয় যখন একটা পলিটিক্যাল কালচার থাকে, এবং আমরা সেটা তৈরি করার চেষ্টা করছি। এবং আমরা এখনো মনে করি যে বাংলাদেশে কেউ যদি পলিটিক্যাল পার্টি তৈরি করতে চায় অন্য কোনো আইডিওলজি নিয়ে, মোস্ট ওয়েলকাম। আমরা এক জায়গায় এক, আপনি যতই আমাদেরকে, আমরা এখন বিভাজন হয়ে যাই না কেন, আপনি আবার জুলাইয়ের প্রশ্নকে সামনে আসেন, আমরা আবার সবাই এক হয়ে যাব। কিন্তু ওই একটা জায়গায় হাসান ইমতিয়াজ, এই যে রাজনৈতিক দল অথবা সংগঠন সবাই তো একটি মানে রাজনীতি অথবা ভোটের মাঠে, নাগরিক পার্টি তো ভোট চাইতে যাবে, দিন শেষে তো হ্যাঁ। ভোট নিতে হবে সাধারণ মানুষের। আপনারা জুলাই বিষয়ে এক থাকলেন, যখন রাজনৈতিক অবস্থানটা ভিন্ন হবে, যখন ভোটের মাঠে যাবে, সেই ক্ষেত্রে রেসপন্সটা কেমন পাবে আপনি কি মনে করেন হাসান ইমতিয়াজ? সেটা এখনো আসলে এটা সময় বলে দিবে, এখনো অনেক আর্লি। একটা পলিটিক্যাল পার্টি দাঁড়াতে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর মিনিমাম দরকার, জাস্ট সে দাঁড়াবে। এরপর আর অনেক কাজ আছে, এবং এখানে আমরা বিএনপি বা অন্যান্য যে দলগুলো আছে ওদের থেকে অনেক পিছিয়ে আছি। কিছু কিছু ক্ষেত্রে আমরা বিএনপির যারা সিনিয়র আছে তাদের পরামর্শও চাই যে আমরা এখন কি করব। এবং আমরা মনে করি যে এই যে একটা অভাব, আমাদের ভোটের মাঠে গেলে আমাদের ভোট কমে যেতে পারে, ভোট কমা তো কোনো আসলে ইস্যু না। আমরা চাই বাংলাদেশের গণতন্ত্রটা হবে এরকম যে একটা চক্রাকারে 5-6 জন লোক দাঁড়িয়ে আছে, সবার 2 হাতে 2টা ছুরি, কেউ উল্টাপাল্টা করলে একজন আরেকজনের গায়ে ছুরি বসায় দিবে। ছুরির বদলে আমরা এখানে গণতন্ত্র ধরে আছি। ফলে একক সংখ্যা গরিষ্ঠতা বা 2/3 ভোট, এটাকে আমাকে ফাইট করতে হবে। বাংলাদেশে যত রকমের পলিটিক্যাল মতবাদ নিয়ে কাজ হয়, ততগুলো পার্টি হোক, আমাদের কোনো সমস্যা নেই, তারা নিজেরা কাজ করুক। আমাদের কোনো আঞ্চলিক রাজনৈতিক দল নাই। এটা এটা আমাদের জন্য কত ক্ষতিকর, এটা হয়তো আমরা এখন বুঝতে পারছি না। যার কারণে সব সেন্ট্রালাইজড রাজনীতি হয়। রাজনীতি যত বিকেন্দ্রীকরণ হয়ে যাবে, চট্টগ্রাম থেকে যদি একটা পলিটিক্যাল পার্টি উঠে আসে, রাজশাহী থেকে রংপুরে ভাই যদি একটা পলিটিক্যাল পার্টি গঠন করে ফেলেন, মানে আমি একটা সিনারিও বললাম, কেন তৃণমূলের মানুষজন আসলে শক্তিশালী হবে। এবং আমাদের লক্ষ্য ওইটাই যে জনগণের কাছে রাজনৈতিক দল আসবে। সৈয়দ হাসান ইমতিয়াজ, সমস্যাটা হচ্ছে আমরা যেটি দেখি বাংলাদেশের বাস্তবতায়, তৃণমূলের মানুষ শক্তিশালী হয় না, রাজনৈতিক দলগুলো শক্তিশালী হয়, অর্থ কামায়, এটিই হয়। আমি প্রশ্ন করছি এই কারণে, এই যে আপনারা বিভিন্ন সংগঠন রাজনৈতিক দলে আসছেন, আপনাকে যদি আমি বলি যে 5 আগস্টের পর থেকে 17 থেকে 18টা, হয়তো আরো বেশি, সবশেষে আমি যেটি দেখেছিলাম যে রাজনৈতিক দল গঠন হয়েছে, এবং জাতীয় নাগরিক পার্টি ছাড়া বাকি বেশিরভাগেরই নাম কিন্তু সাধারণ মানুষ জানে না। এবং আরো যদি হয়, আপনি যেটা বলছেন, একটি বাংলাদেশের মতো ছোট রাষ্ট্রে কতগুলো রাজনৈতিক দল হলে আপনি মনে করেন যে গণতন্ত্র শক্তিশালী হবে? গণতন্ত্র শক্তিশালী হওয়ার জন্য কি রাজনৈতিক দল বেশি হওয়া জরুরি? না, না, একেবারে না। আপনার সঙ্গে একবারে একমত। গণতন্ত্র বেশি হওয়ার জন্য রাজনৈতিক দলে জরুরি এত বেশি নাই। তার কিন্তু যেটা জরুরি হচ্ছে মানুষজন যাতে একটা প্রপার পলিটিক্যাল কালচারে থাকে, পলিটিক্যাল কালচারে সে যেন তার সাথে সামঞ্জস্যপূর্ণ মানুষদেরকে খুঁজে পায়, সেই পরিবেশটা যেন থাকে। তারপরে যখন তারা ভোটের মাঠে নামবে, তাদের কাজ হচ্ছে জনগণকে কনভিন্স করা, তাদের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে, তাদের প্রোক্লেমেশনের মাধ্যমে, তাদের যে এজেন্ডা গুলো আছে সেগুলোর মাধ্যমে। আইডিওলজি হতে পারে, রাইটস বেসড পলিটিক্স হতে পারে, সামনে ক্লাইমেট পলিটিক্স হচ্ছে, এটা সবচেয়ে বড় পলিটিক্স হবে। এবং এমনকি এটাও হতে পারে বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টির ন্যাশনাল ইউনিফিকেশন পয়েন্ট হচ্ছে ক্লাইমেট পলিটিক্স, হতে পারে, আই ডোন্ট নো, কিন্তু এটা ভবিষ্যৎ বলে দিবে। কিন্তু যেটা পলিটিক্যাল পার্টিদের করতে হবে, যারাই এখন নতুন করছে, জনগণের মাঝে যেতে হবে, জনগণকে কনভিন্স করার মাধ্যমে, সে 10% হোক, 20% হোক, হোয়াট এভার, এই একটা হোল্ড তাকে নিতে হবে। সে যদি হোল্ড না নিতে পারে, পার্টি বিলীন হয়ে যাবে, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ফলে এটাতে আসলে এত বেশি চিন্তিত আমি না। জি, হাসান ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। নাজমুল আলম নাজু, আপনার কাছে আসি, আপনি এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত বলতে পারেন। আমি একটি প্রশ্ন ছোট করে যোগ করে দিই। আমরা যেটি দেখলাম যে মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এই যে বিষয়টি, এই যে মনোনয়ন ও নিয়োগ বাণিজ্য যে বিষয়টি রয়েছে, এই অভিযোগ তো আরো বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে রয়েছে। বিভিন্ন নির্বাচন আসলেই আমরা শুনি যে এই মনোনয়ন বাণিজ্য হচ্ছে। তা আপনি কি মনে করেন যে এই বিষয়গুলো এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আসলে আরো বেশি কি বলবো, আরেকটু ভালোভাবে নজর দেওয়া উচিত, যাতে রাজনীতিটা আরেকটু স্বচ্ছ হয়? অবশ্যই নজর দেওয়া উচিত।
তবে পাশাপাশি যে সকল পলিটিক্যাল পার্টি আছে, আমরা যারা রাজনীতি করি, হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি যারা আমরা করি প্রত্যেকেই, তারা অবশ্যই আম, সচেতন হওয়া উচিত। আমি মনোনয়ন বাণিজ্য একটা আসলে রাজনীতিতে একটা অভিশাপ আমি মনে করি। কারণ আমরা দীর্ঘদিন থেকে যারা রাজপথে আন্দোলন করেছি, জনগণের সাথে সম্পৃক্ত থেকেছি, হুম, জনগণের এলাকার মানুষের জন্য কাজ করেছি, হ্যাঁ, দেখা গেল হঠাৎ করে আমাকে মনোনয়ন না দিয়ে আরেকজন কোনো কিছুর বিনিময়ে কাউকে মনোনয়ন দেয়া হয়ে গেল। সেটা আসলে রাজনীতির জন্য সেই অঞ্চলগুলোই বেশি করে পিছিয়ে পড়ে আমার ধারণা। আমরা মনে করি যে এক এক সময় এক একজনকে বিভিন্ন আহ, মনোনয়ন বাণিজ্যের মধ্যে দেওয়া হয়, সে কারণে ওই এলাকাগুলোও পিছিয়ে যায়, জনসাধারণ বঞ্চিত হয়ে যায়। যাকে আপনি নির্বাচিত, যাকে ইয়ে দিবে, আপনি মনোনয়ন দিচ্ছে, উম, উম, সে ব্যক্তি যদি সঠিক ব্যক্তি না হয়, আজকে উনি ভোটে জিতে এলাকা ছেড়ে চলে যাবেন, আর কখনো ওই এলাকায় আসবেন কিনা নির্বাচনে, কোনো মিটিং এ আসতে পারে, কোন জেলা প্রশাসকের কার্যালয়ের মিটিং এ আসতে পারে, আইন শৃঙ্খলার মিটিং এ আসতে পারে। এছাড়া এলাকায় উনি কতটা সময় দেয় আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখেছি, যে আসলে সেই সব জায়গাগুলো তো সময় দেয় না। জনগণ আলটিমেটলি সেগুলোর থেকে, তাদের কাছ থেকে প্রতারিত হচ্ছে। সে কারণেই আমাদের প্রত্যেকেরই সচেতনতা বৃদ্ধি করা উচিত এবং দায়িত্বশীল হওয়া উচিত, যে এভাবে রাজনীতিতে মনোনয়ন বাণিজ্য যেখানেই হোক সেগুলোর থেকে বেরিয়ে আসা উচিত। মিনিমাম একটা রাজনীতিতে কালচার তৈরি করা উচিত, যে যারা রাজনীতি মাঠে করবে, যার গ্রহণযোগ্যতা আছে, যার একাডেমিক কোয়ালিফিকেশন আছে, সামাজিক অবস্থান আছে, তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। এটাই হওয়া উচিত বলে আমি মনে করি। জি, নাজমুল আলম মাজু, আরেকটি বিষয় নিয়ে আমি সম্প্রতি কিছু দুই একজনের কাছ থেকে শুনছি, আমি একটু প্রশ্নটা রাখি আপনার কাছে। যেমন এই যে নির্বাচন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশনগুলো কাজ করছে, নির্বাচন ব্যবস্থা নিয়ে নতুন করে বেশ কিছু চিন্তা ভাবনা হচ্ছে। এই জায়গাটাতে আপনি যেমনটা বলছিলেন যে ধরুন যেই প্রার্থী রংপুর থেকে দাঁড়াবেন, সে যদি রংপুরের বাসিন্দা হন অথবা রংপুরে বিগত 20 বছর ধরে থাকেন অথবা কাজ করেন, এই ধরনের বিষয় যদি এই বিষয়গুলোর সাথে সংযুক্ত হয়, আমি জানি না মানে বিষয়টি কতটা রয়েছে এই সংস্কারের ভিতরে, আছে কি না আদৌ বিস্তারিত আমার জানা নেই, বাট আপনি কি মনে করেন এমনটা হলে ভালো হয় কিনা? স্থানীয় লোকজনের সাথে জনসম্পৃক্ততার যে বিষয়টি, সৌহার্দ্যর যে বিষয়টি, এই বিষয়টি ভালো হয় কিনা নাজমুল আলম রাজু? আমি তো আমার বক্তৃতায় বলেছি যে এর বাইরে করাটা কখনোই উচিত নয়। জি, জি, এর বাইরে কখনোই উচিত নয়। যাদের এলাকায় জনসম্পৃক্ততা নাই, যাদের সামাজিক অবস্থান নাই, রাজনৈতিক অবস্থান নাই, যে রাজনৈতিক দলের প্রতি তার আম, আম, ত্যাগ সেটুকু নাই, অবশ্যই তাকে মনোনয়ন দেওয়া উচিত নয়। এবং সেটার জন্য প্রয়োজনে যে রাজনৈতিক দলগুলো যে যখন নিবন্ধন দেয়া হয়, তার যে যে সত্ত্ব যেগুলো থাকে, সেখানে অবশ্যই সেই সত্ত্বগুলোর মধ্যে এরকম কিছু আনা উচিত। জি, আপনাকে ধন্যবাদ সৈয়দ হাসান ইমতিয়াজ। আমি একটু আপনার কাছে আসি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম কিছুদিন আগে বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই, সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে, রাজনৈতিক দল তৈরি হয়েছে, বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে, এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তাহলে তারা যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেন। এদিকে আমরা যদি দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংগঠনের যে মুখপাত্র উমামা ফাতেমা। এই বিষয়ে কি আপনি জানেন, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি কি আছে নাকি নেই, কি অবস্থায় আছে, তারা কি ব্যানারে কাজ করছে, কি পরিস্থিতি একটু বলবেন? শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, জাতীয় নাগরিক কমিটিরও আমরা এর পরে এই দুটাকে আমরা সিভিল সিভিল বডি করে ফেলবো। আগেই সিভিল বডি ছিল, এখন এটা স্ট্রাকচারটা পুরো ডিফারেন্ট হবে। এই রিস্ট্রাকচারিং নিয়ে আমরা কাজ করছি, আচ্ছা, যে এটা স্ট্রাকচারিংটা কিভাবে হবে এবং এসব পরিচয় আর থাকবে না। একটা সিভিল বডি যেভাবে ফাংশন করার কথা, একটা ছাত্রদের একটা সিভিল বডি যেভাবে ফাংশন করার কথা, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমনও হতে পারে এটা একটা সার্বিক প্ল্যাটফর্ম হয়ে যেতে পারে, সার্বজনীন এবং সর্বজনীন প্ল্যাটফর্ম হয়ে যেতে পারে। তো সেটার স্ট্রাকচারিংটা কিভাবে হবে সেটা নিয়ে আমরা কাজ করছি, যেহেতু প্রথমবারের মতো একটু দেরি হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ছোট্ট করে আরেকটু আসি, এরপর আমি শেষ করবো নাজমুল আলম রাজু আপনাকে দিয়ে। এই যে জাতীয় নাগরিক কমিটি যে বিলুপ্ত করা হলো, নাগরিক পার্টি গঠন করা হলো, আমরা বিভিন্ন জায়গায় দেখতে এবং শুনতে পাচ্ছি, গণমাধ্যমে আসছে যে যারা নাগরিক কমিটিতে ছিলেন তাদের অনেকেই নাগরিক পার্টিতে তারা জায়গা পাননি, তারা নেতৃত্ব স্থান পাননি, হয়তো বা আশা তো তাকেই মানুষের। তো এইখানে কি কোনো দ্বন্দ্ব তৈরি হয়েছে যার কারণেই আসলে একটি গ্রুপ আবার নতুন একটি রাজনৈতিক সংগঠন করতে যাচ্ছে? এই বিষয়গুলোর ব্যাপারে কি বলবেন? জি, হাসান ইমতিয়াজ।
এই কোশ্চেনটা আমার জন্য ছিল, ওকে, জি, আমি শুনেছি জি। রাজু ভাইয়ের জন্য। জি। এই দ্বন্দ্বটা থাকুক বা না থাকুক, এটা আমাদের এক্সপেকটেশন ছিল যে এখান থেকে মাল্টিপল পার্টি হবে, কারণ আমরা জুলাই বিষয়ে এক, আমরা সিভিল রাইটস এর বিষয়ে এক, কিন্তু এই সিভিল রাইটস এর গুলো কোন কোন প্রসেসে আমরা আগাবো, আমরা ইকোনমিকে কিভাবে প্রাধান্য দিব, হ্যাঁ, আমাদের এজেন্ডা কি হবে, এখানে কিন্তু আমরা সবাই কিন্তু একমত নই। ফলে যারা যারা একমত তারা আলাদা পার্টি করতেই পারেন, তাদের একটা ক্ষমতা দ্বন্দ্ব হতে পারে, কারণ দেখেন এই পার্টিতে যারা সমমনা তারা এখানে এসেছে, যারা সমমনা না তারা আসলে এখানে সাস্টেন করতে পারবে না, কারণ রাজনৈতিক মতবাদে যদি আপনি এক ঐক্যমত্যে না আসেন, এটা আসলে সাস্টেন করা সম্ভব না। তারা যদি আলাদা পার্টি করে, খুবই চমৎকার, তারা এখন মানুষজনকে কনভিন্স করবে, আমরাও মানুষজনকে কনভিন্স করব। মানুষজন যেটাতে কনভিন্সড হবে, সেটা আর্গুমেন্টে হোক, ডেটায় হোক, যে কনভিন্স করতে পারবে সে জিতবে, এবং এটাতে আমাদের কোনো ধরনের কোনো কষ্ট নাই। এটাই পলিটিক্যাল স্ট্রাকচার, এবং আমরা চাই সবাই এটাতে পার্টিসিপেট করবে। এবং আমরা যখন আমি এটাও চাই, এমপি বা ওয়ার্ড কমিশন বা মেয়র ইলেকশনের সময় সকল পার্টির একটা করে ডিবেট হবে, এবং আপনারা সেই ডিবেটটা লাইভ করবেন, সেখান থেকে আরো কন্টেন্ট জেনারেট হবে, মানুষজন ওইটা দেখে সিদ্ধান্ত নিবে সে কাকে ভোট দিবে। জি, আপনাকে ধন্যবাদ। নাজমুল আলম নাজু, আপনাকে আমি 1 থেকে 1.5 মিনিট সময় দিতে পারি, আপনি যদি আমরা যে আলোচনা করলাম এই বিষয়ে আপনি যদি শেষ কথা কিছু বলতে চান। আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি বিষয়ের উপর নির্ভর করে এই প্ল্যাটফর্মটি দাঁড়িয়েছিল। সেখান থেকে অনেকে গিয়ে এনসিপি করেছে বা ছাত্র সংসদ করেছে। তারা রাজনৈতিক দল গঠনের জন্য তারা এনসিপি বের হয়ে গিয়ে করেছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো একটা নির্দিষ্ট বিষয়ের উপর প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। তাদেরকে গঠন করে দেবার এনসিপি কিংবা বিএনপি কিংবা জামাত অন্যান্য সংগঠনগুলো কোনো এখতিয়ার নেই। তারা যদি মনে করে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের ছাত্র অধিকারের কথা নিয়ে কথা বলবে, তাদের যে দাবিগুলো আছে সেগুলো নিয়ে করবে, সেটা করতেই পারবে। কে কোথায় পরিচয় দেয়া যাবে না এটি কিন্তু এনসিপি এটা বলতে পারে না। হ্যাঁ, কারণ এনসিপি একটি রাজনৈতিক সংগঠন, সে কারণেই এনসিপির এটা বলা আমার মনে হয় সাজে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম হয়ে থাকে তাহলে তারা স্বতন্ত্র হিসাবেই কাজ করবে, এটা আমি মনে করি। কে সমন্বয় পরিচয় দিবে না দেবে, কে অন্যায় করবে সেটা দায়িত্ব সে বহন করবে, এটাই স্বাভাবিক। পাশাপাশি সর্বশেষ যে কথাটি বলবো, যে কথাটি আপনি বলেছেন যে উপদেষ্টা সজীব ভুঁইয়া বলেছেন যে বিভিন্ন জায়গায় যে প্রশাসক নিয়োগ হচ্ছে সে ব্যাপারে জানলে তাকেও জানানোর জন্য। তবে আমার বক্তব্য অন্য জায়গায়। তাহলে এই রাষ্ট্র পরিচালনা কে করছে? অন্তর্বর্তীকালীন সরকার করছেন নাকি অন্য কেউ করছে? অন্য কারো ইশারায় উপদেষ্টা পরিষদ চলছে? যদি তা না হয় তাহলে একজন উপদেষ্টার মুখে এ কথাটি সাজে না। এটি উপদেষ্টাদের অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা প্রকাশ পায় বলে আমি মনে করি। সে কারণেই এই বিষয়গুলো আসলে কারো উপর দায় চাপে দিয়ে নয়, আসলে এই জিনিসগুলো দেখা উচিত যে রাষ্ট্রে যেন আর কোনোভাবে কোনোদিনও কখনো স্বৈরাচার, ফেসিবাদ কিংবা কোনো দালাল আমলাতান্ত্রিক রাষ্ট্র গঠন না। জি, নাজমুল আলম নাজু, আপনাকে অনেক ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য, এবং সৈয়দ হাসান ইমতিয়াজ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। নিশ্চয় অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন আপনারা দুজনই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।